বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর ছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমার সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর ছাত্রীবৃন্দ, আজ আবার তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যেই তৃতীয় অধ্যায়ের অনেক দূর এগিয়ে গিয়েছি। তোমাদের সাথে আলোচনা হয়েছে। আজকেও আমরা কথা না বাড়িয়ে এখনই আলোচনা শুরু করব। আজকে আমাদের আলোচ্য বিষয় পরিকল্পনা। তৃতীয় অধ্যায় আমাদের পরিকল্পনা। এই পরিকল্পনার কিছু সুবিধা এবং অসুবিধা আছে। সে সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আসো, নিত্যদিনের মতোই আমি আশা রাখি তোমরা কাগজ কলম নিয়ে প্রস্তুত আছো। আমরা বোর্ডে লিখে আলোচনা করি, কেমন? তো আসো আমরা এখন বোর্ডে লিখি এবং এগুলো নিয়ে একটু কথা বলি। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে পরিকল্পনার সুবিধা। পরিকল্পনার সুবিধা। পয়েন্টগুলো একটু তোমরাও লিখে নাও। পরিকল্পনার সুবিধা। লেখো 1 নম্বরে সঠিক দিক নির্দেশনা। 2 শৃঙ্খলা প্রতিষ্ঠা। 3 সম্পদের সর্বোচ্চ ব্যবহার। সম্পদের সর্বোচ্চ ব্যবহার। 4 দক্ষতা বৃদ্ধি। 5 ঐক্য সৃষ্টি। 6 সম্পর্ক প্রতিষ্ঠা। 7 মিতব্যয়িতা অর্জন। 8 গ্রহণযোগ্যতা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরিকল্পনা সম্পর্কে ইতিমধ্যেই ধারণা পেয়েছি যে পরিকল্পনাটা কি। ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান ইন ফিউচার। অর্থাৎ পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কি করা হবে না হবে তার আগাম যে চিন্তা ভাবনা, তার আগাম যে সিদ্ধান্ত, তাই হচ্ছে পরিকল্পনা। কেমন? এই পরিকল্পনা, কোনো কাজ করার আগে একটা পরিকল্পনা নিতে হয়। একটি পরিকল্পনা যত সুন্দর হবে, যত ভালো হবে, কাজগুলো তত ভালো হবে। তো প্রতিষ্ঠানের কাজগুলো সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য বা অর্জন করার জন্য পরিকল্পনার কোনো বিকল্প নেই। তো ইতিমধ্যেই আমি পরিকল্পনায় কী কী সুবিধা পাওয়া যায় সেই সম্পর্কে তোমাদের একটা যে ধারণা থাকা দরকার সেগুলো বোর্ডে লিখে ফেলেছি। এসো আমরা ওয়ান আফটার অ্যানাদার একটু আলোচনা করি। প্রথমেই আছে
সঠিক দিক নির্দেশনা। এটা কি? একটা পরিকল্পনায় কে কোন কাজ করবে, কখন করবে, কিভাবে করবে, এই বিষয়ে পূর্বেই নির্ধারিত থাকে, উল্লেখ থাকে। ফলে শ্রমিক কর্মীরা জানতে পারে তার জন্য বরাদ্দ কোন কাজ আছে, কোথায় আছে, কিভাবে করতে হবে। এই দিক নির্দেশনা জানা থাকার ফলে কাজকর্ম সম্পাদন করতে তার কোনো অসুবিধা হয় না। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো যে সঠিক দিক নির্দেশনাটা কি। এরপরে আছে শৃঙ্খলা প্রতিষ্ঠা। একটি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য শৃঙ্খলার কোনো বিকল্প নাই। যেখানে শৃঙ্খলা নাই সেখানে কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পাদন হতে পারে না। পরিকল্পনায় কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয়, বিভিন্ন বিভাগে বিভক্ত করে দেওয়া হয়, কোনটা কখন কে কীভাবে করবে এইভাবে নির্ধারণ করা থাকে। ফলে শ্রমিক কর্মচারীরা পূর্বেই জানতে পারে এবং তারা সে অনুযায়ী কাজগুলো সম্পাদন করতে পারে। ফলে প্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠা হয় এবং কর্মচারীরা তাদের স্ব কাজগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পাদন করতে পারে। এটা হলো পরিকল্পনার আরেকটি সুবিধা। নেক্সট আছে সম্পদের সর্বোচ্চ ব্যবহার। এটা তোমরা অনেক জায়গায় পড়েছো, সম্পদের সর্বোচ্চ ব্যবহার, সম্পদের সুষ্ঠু ব্যবহার। তো সম্পদের সুষ্ঠু ব্যবহার কিভাবে হয়? একটি পরিকল্পনায় পূর্বেই নির্ধারণ থাকে কার্যের যত রকম নিয়ম কানুন আছে, কোন সম্পদ কোথায় কিভাবে ব্যবহৃত হবে, পরিকল্পনা মাফিক সেটা সম্পাদিত হয়ে থাকে। কাজেই সম্পদের অযথা কোনো অপচয় হয় না, যেহেতু এটা পূর্বেই নির্ধারণ করা থাকে বিধায় শ্রমিক কর্মচারীরা তাদের সেই সম্পদের পূর্ণ ব্যবহার করে থাকে। এতে সম্পদের কি হয়? সুষ্ঠু ব্যবহার হয় এবং সম্পদের অপচয় হয় না। পরিকল্পনার আরেকটি সুবিধা হচ্ছে দক্ষতা বৃদ্ধি, এফিসিয়েন্সি ইনক্রিজিং এফিসিয়েন্সি। তো এইটা কি? দক্ষতা বৃদ্ধি পায় কিভাবে? একটা পরিকল্পনায় যখন কোনো কর্মচারীর দায়িত্ব, তার কর্তব্য নির্ধারিত থাকে, সে কর্মচারীরা তখন সে তার দায়িত্বটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে বারবার সম্পাদন করতে থাকে। যখন এইভাবে কাজকর্ম সম্পাদন করতে থাকে তখন কি হয়? তার দক্ষতা বৃদ্ধি পায়। হ্যাঁ, দক্ষতা বৃদ্ধি পায়। এই দক্ষতা বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানও সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয় বা পরিচালিত হয়ে থাকে। এই পর্যায়ে আমরা আরও আগে আলোচনা করেছি, এগুলো কোনোই কঠিন না, খুবই সহজ। ঐক্য সৃষ্টি, একতাই বল একটা কথা আছে। ঐক্য সৃষ্টি মানে কি? পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন বিভাগ, উপবিভাগ প্রত্যেকটার জন্য কিন্তু পরিকল্পনা নেওয়া হয়, প্রত্যেকটা কাজের একটা সিদ্ধান্ত পূর্বেই নেওয়া হয়ে থাকে। ফলে বিভিন্ন বিভাগে যোগাযোগের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের সাথে একটা ঐক্য সৃষ্টি হয়। আর এই ঐক্যের ফলে শ্রমিক কর্মচারীরা একতাবদ্ধ হয়ে তাদের কার্যাবলী সম্পাদন করতে পারে। নেক্সট আসি আমরা সম্পর্ক প্রতিষ্ঠা। প্রত্যেকটা প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারীদের যে যার দায়িত্ব পালন করতে থাকে, একে অপরের সাথে যোগাযোগ হয়, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সাথে একটা সুন্দর একটা সুসম্পর্ক প্রতিষ্ঠা হয়। আর দেখবা যেখানে একটা সুন্দর সম্পর্ক আছে, একটা সুসম্পর্ক আছে, সেই সমস্ত প্রতিষ্ঠানে কাজ করতে কার না ভালো লাগে? সকলেরই ভালো লাগে। কেমন? কাজেই আমরা বুঝতে পারছি যে প্রতিষ্ঠানে সকল পরিকল্পনার মাধ্যমে সকল কর্মচারীদের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায়, যা প্রতিষ্ঠানের জন্য কি মঙ্গলজনক। এম আই ক্লিয়ার? নেক্সট আসো মিতব্যয়িতা অর্জন। খুব সহজ কথা। মিতব্যয়িতা অর্জন করা হয় কীভাবে? একটা পরিকল্পনায় নির্ধারিত থাকে, বাজেট বরাদ্দ থাকে পূর্ব থেকেই। ফলে বাজেটের বাহিরে কিন্তু কাজ করা যায় না। আর একটা কাজ করতে কি পরিমাণ অর্থের দরকার, কি পরিমাণ টাকা পয়সার দরকার, মূলধনের দরকার, তা পরিকল্পনায় উল্লেখ থাকে। সুতরাং এর বাহিরে অযথা অপচয় করার কারোই কিন্তু সুযোগ নেই। কাজেই সেই কারণে মিতব্যয়িতার সাথে একটি প্রতিষ্ঠান পরিচালিত হয়। আর যেখানে মিতব্যয়িতার সাথে প্রতিষ্ঠান পরিচালিত হয় সেখানে কি হয়? সেখানে
মুনাফার পরিমাণ বেড়ে যায়। মুনাফার পরিমাণ বেড়ে যাওয়ার মানে কি? মুনাফার পরিমাণটা বেড়ে যাওয়ার মানেই হচ্ছে প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ বেড়ে যায়, প্রতিষ্ঠানটি আর্থিকভাবে সচ্ছল হয়। লাস্টলি আমরা আর একটা জিনিস বলতে পারি, গ্রহণযোগ্যতা। যে কাজের গ্রহণ নাই, যে কাজটা কেউ গ্রহণ করতে চায় না, সেই কাজ কিন্তু করতে কখনোই কারোই ভালো লাগে না। আর এইখানে পরিকল্পনার মাধ্যমে একজন কর্মী সে জানতে পারে তার উপরে অর্পিত দায়িত্ব কি, কখন কাজটা করতে হবে, কত সময়ের মধ্যে এটা শেষ করতে হবে, এটা পূর্বেই সে জানতে পারে। এখানে যদি কোনো সমস্যা থাকে যথাযথ কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করতে পারে। কাজেই আগে যখন জানতে পারে, সে বুঝতে পারে তার দায়িত্ব এইটা, কর্তব্য এইটা পালনে কখনোই কারো অনীহা প্রকাশ পায় না বা অনীহা করে না, অনিচ্ছা প্রকাশ করে না। কাজেই গ্রহণযোগ্যতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে শ্রমিক কর্মচারীদেরকে সে পরিকল্পনার মাধ্যমে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। তো বন্ধুরা আমরা এখানে পরিকল্পনার যে সুবিধাগুলো আমরা দেখলাম, আলোচনা করলাম, আশা রাখি তোমরা বুঝতে পারছো। সাফল্য নিশ্চিত করতে এবং সুশৃঙ্খল ও দক্ষভাবে কার্য সম্পাদনে পরিকল্পনার কোনো বিকল্প নেই। কাজেই পরিকল্পনার মাধ্যমে আমরা এই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকি। তো এই হলো মোটামুটি আমাদের পরিকল্পনার সুবিধাগুলো। আসো, যেখানে পরিকল্পনার সুবিধা আছে, যেখানে পরিকল্পনার কিছু সুযোগ রয়েছে, তার পাশাপাশি কিছু অসুবিধাও থাকে। এসো আমরা পরিকল্পনার সেই অসুবিধাগুলো আবার বোর্ডে লিখে একটু আলোচনা করি। আমি মুছে ফেলি। এবারে তোমরা পরিকল্পনার অসুবিধাগুলো একটু তুলে নাও। এগুলো খুবই সহজ, এগুলো তেমন কঠিন নয়। পরিকল্পনার অসুবিধা, লেখো অসঠিক তথ্য। অসঠিক তথ্য। 2, পূর্বাভাসে সমস্যা। পূর্বাভাসে সমস্যা। 3, অনিশ্চয়তা। অনিশ্চয়তা। 4, সময় সাপেক্ষ। সময় সাপেক্ষ। 5, ব্যয় সাপেক্ষ। 6 নম্বরে আসো, দক্ষতার অভাব। দক্ষতার অভাব। 7, অনমনীয়তা। লাস্টলি সংশোধন সমস্যা। সংশোধন সমস্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমরা আলোচনা করেছি পরিকল্পনার সুবিধা। পরিকল্পনায় আমরা দেখলাম বেশ কিছু সুযোগ সুবিধা পরিলক্ষিত হয়, দেখা যায়, যে কারণে
একটা প্রতিষ্ঠান সহজেই তার কার্যাবলী সম্পাদন করতে পারে। কিন্তু এর পাশাপাশি যেমন সুবিধা আছে, তার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। এসো আমরা সেগুলো আগের মতো করেই একটু আলোচনা করে নেই। তো প্রথমে আছে অসঠিক তথ্য। অসঠিক তথ্যটা কি? একটা পরিকল্পনা প্রণয়নের জন্য কতগুলো সঠিক তথ্যের দরকার হয়। যখন অনেক ক্ষেত্রেই দেখা যায় এই ধরনের তথ্য অনুমানের উপরে নির্ভর করে বা অনুমান করে অথবা অসঠিক অর্থাৎ সঠিক নয় যেটা, এই ধরনের তথ্যের উপরে নির্ভর করে যখন একটি পরিকল্পনা পরিণত হয় তখন সে পরিকল্পনাটা একটা ভালো বা সুষ্ঠু পরিকল্পনা হতে পারে না। যখন ভালো বা সুষ্ঠু পরিকল্পনা হয় না, নিশ্চয়ই তখন তার কাজটিও বেশ ভালো হতে পারে না। কাজে আমরা বুঝতে পারছি যে পরিকল্পনায় এ ধরনের সমস্যা সংঘটিত হয়ে যায় অনেক সময় অনুমানের উপরে বা অসঠিক তথ্যের উপরে ভিত্তি করে পরিকল্পনা প্রণয়ন করা হয়, যার মাসুল দিতে হয় প্রতিষ্ঠানকে। হ্যাঁ, নেক্সট আছে পূর্বাভাসের সমস্যা। হ্যাঁ, পূর্বাভাসের সমস্যাটা কি? পূর্বাভাস সব সময় কিন্তু ঠিক হয় না। অনেক সময় দেখা যায় পূর্বাভাসেও ভুল থাকে, কারণ ভবিষ্যৎ সম্পর্কে অনেক মানুষই দূরদর্শিতার সম্পর্কে সম্পূর্ণরূপে বা পরিপূর্ণরূপে কারো ধারণা থাকে না। এই জন্য দেখা যায় যে পূর্বাভাস বা দূরদর্শিতা এই ধরনের একটা কর্মীকে থাকতে হয়। এখানে দেখা যায় সে পূর্বাভাসেও যদি সমস্যা হয়ে থাকে, ভুল হয়ে থাকে, তার মাসুল দিতে হয় একটি প্রতিষ্ঠানকে। নেক্সট হচ্ছে অনিশ্চয়তা। আমি আগেও বলেছি তোমাদেরকে অনিশ্চয়তা সম্পর্কে। এমন কোনো প্রতিষ্ঠান নাই, এমন কোনো সংগঠন দেখা যাবে না, এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান দেখা যাবে না যেখানে অনিশ্চয়তা নেই। অনিশ্চয়তার উপরে ভিত্তি করেই অনেক সময় কি হয়, একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়। এই অনিশ্চয়তাটা যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকে বা ভবিষ্যৎ অনিশ্চিত, এই অনিশ্চয়তার উপরে ভিত্তি করে যদি একটা অসঠিক পরিকল্পনা প্রণয়ন করা হয় তাহলে পরে সেটা কখনোই ভালো বা সুষ্ঠু সুন্দর একটা পরিকল্পনা হতে পারে না। আরেকটি দেখো সময় সাপেক্ষ ব্যাপার। তার মানে কি, পরিকল্পনা প্রণয়ন করতে অনেক সময়ের দরকার হয়। বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে হয়, এই তথ্য বিচার বিশ্লেষণ করতে হয়, আলোচনা করতে হয়, সভা করতে হয়, এই ধরনের নানা বিষয় সর্বশেষে ঐক্যমতে বুঝতে হয়, যেটা সময় সাপেক্ষ ব্যাপার। আর যেটা সময় সাপেক্ষ ব্যাপার সেটা নিশ্চয়ই প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক নয়। বুঝতে পেরেছো তোমরা? নেক্সট আসো বন্ধুরা, ব্যয় সাপেক্ষ। প্রতিষ্ঠানটার পরিকল্পনাটা যেমন সময় সাপেক্ষ ব্যাপার, তার পাশাপাশি এটা ব্যয় সাপেক্ষ ব্যাপার। ব্যয় সাপেক্ষ কীভাবে? নানা ধরনের তথ্য সংগ্রহ করতে হয়, বাজেট বরাদ্দ করতে হয়, বিভিন্ন উপকরণ সংগ্রহ করতে হয়, এগুলোকে বিচার বিশ্লেষণ করতে হয়। এই ধরনের বিষয়গুলো সঠিক আকারে এনে একটি পরিকল্পনা করা যেমন সময় সাপেক্ষ, তেমনি এইটা ব্যয় সাপেক্ষ। যেখানে ব্যয় বেশি সেখানে মুনাফার পরিমাণ নিশ্চয়ই কম। এটা তো তোমাদের ব্যবসা শিক্ষার স্টুডেন্ট হিসাবে, ছাত্রছাত্রী হিসেবে এই ধারণাটা তোমাদের আছে। কাজেই যেটা ব্যয় সাপেক্ষ সেটা নিশ্চয়ই মুনাফার পরিমাণও কমে যায়। তো এটাও আর একটা পরিকল্পনার সমস্যা। আর একটা দেখো, দক্ষতার অভাব। একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক কিন্তু দক্ষতা নিয়েই দুনিয়ায় চলে আসে না, সবসময় দক্ষ লোক পাওয়া যায় না। একটি অযোগ্য লোকের দ্বারা যদি অদক্ষ এবং অযোগ্য লোকের দ্বারা কোনো পরিকল্পনা প্রণয়ন করা হয়, সে পরিকল্পনাটা নিশ্চয়ই ভালো হয় না। এই ব্যাপারে তো আমরা সবাই একমত, তাই না? এইরকম অদক্ষ এবং অযোগ্য লোকের দ্বারা প্রণয়নকৃত পরিকল্পনাটা ব্যর্থতাই বেশি পর্যবেসিত হয়ে থাকে। তো আশা রাখি তোমরা বুঝতে পারছো যে দক্ষতার অভাবটা কোথায়। অদক্ষ লোক এখন নানা জায়গায় আছে, বিভিন্ন ধরনের জায়গায় দেখা যায় যে অদক্ষ লোক শুধু কথায় আছে, কাজে নেই, তাই না? আর আগে ছিল কথা কম কাজ বেশি, এখন দেখা যায় যে কাজ কম কথা বেশি। এই রকম যদি অদক্ষ অযোগ্য লোকের দ্বারা কোনো পরিকল্পনা প্রণয়ন করা হয়, নিশ্চয়ই সেই পরিকল্পনাটা ভালো হতে পারে না। এবং দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই অদক্ষ লোকের দ্বারা পরিকল্পনা
কি প্রণয়ন করা হয়ে থাকে, যেটার ফলাফল ভোগ করতে হয় প্রতিষ্ঠানকে। এমআই ক্লিয়ার? আশা রাখি বুঝতে পেরেছো। ও নমনীয়তা, নমনীয়তা তোমার সম্পর্কে তোমাদের আমি ইতিপূর্বে কয়েকবার ধারণা দিয়েছি, অর্থাৎ পরিবর্তনশীলতা। যেটা পরিবর্তন করা যায় না সেটাই কিন্তু একটা সমস্যা। একবার পরিকল্পনা প্রণয়ন করলে সেটা অদক্ষ লোক যদি করে থাকে বা অন্য কেউ যদি করে থাকে, এই পরিকল্পনাটা কিন্তু কেউই এর পরিবর্তন করতে চান না, এটা নমনীয়তা আনতে চান না, যে না এইভাবেই করতে হবে। তখন শ্রমিক কর্মচারী অথবা পরিকল্পনাটা যারা বাস্তবায়ন করে তারা সমস্যায় পড়ে যায়। তো আশা রাখি বুঝতে পারছো যে অনমনীয়তা কি, একবার পরিকল্পনাটা প্রণয়ন করা হলো, এইটা সহজে পরিবর্তন করতে চায় না, কাজেই এটাও একটা সমস্যা। নেক্সট, সংশোধন সমস্যা। পরিকল্পনায় যদি কোনো ভুল ভ্রান্তি দেখা দেয়, নিয়ম হচ্ছে কি সেটা সংশোধন করা। তোমরা এটা পড়েছো, প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম নিয়ন্ত্রণ, নিশ্চয়ই তোমাদের মনে আছে। সে নিয়ন্ত্রণটা কি? পরিকল্পনায় যদি কোনো ভুল ভ্রান্তি দেখা দেয় তাহলে সেই ভুল ভ্রান্তিটা সংশোধনের ব্যবস্থার নামে হচ্ছে নিয়ন্ত্রণ। ব্যাপারটা কিন্তু তাই, এখানেও সংশোধনের সমস্যা কি, যে অনমনীয়তার কারণে সংশোধনের সমস্যা দেখা দেয়। এই কথাটাই বলবো যে পরিকল্পনা যদি কোনো ভুল ত্রুটি দেখা দেয় সেটা পরিবর্তন করে না, এবং পরিবর্তন না করতে চাইলে সেখানে সংশোধন করা সম্ভবপর হয় না। অতএব বন্ধুরা, তোমরা বুঝতে পারতেছ, পরিশেষে আমরা উপরোক্ত আলোচনার আলোকে পরিশেষে বলতে পারি, পরিকল্পনা ব্যবস্থাপনার অতি গুরুত্বপূর্ণ একটা কার্য হলো যে কোনো ব্যর্থতা বা সীমাবদ্ধতা প্রতিষ্ঠানের লক্ষ্য ব্যাপকভাবে ব্যাহত হতে পারে। তাই একটি পরিকল্পনা যত সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পাদন করা যাবে ততই প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক হবে। তো আশা রাখি আমার এই আলোচনার মধ্য দিয়ে তোমরা বুঝতে পেরেছো। একটু বাসা আবার একটু প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তো ইচ্ছা করলেই আমি তোমাদেরকে আর সময় দিতে পারছি না বলে দুঃখিত। আবার তোমাদের সাথে দেখা হবে এই অধ্যায়ের আরও কিছু বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।